আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের বাংলা ভাষার বিকাশ কথা অনুষ্ঠানটি শুরু করছি। আজকে আমরা অব্যয়ীভাব সমাস এবং নিত্য সমাস নিয়ে শুরু করব এবং সেই সঙ্গেই সমাস চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমাদের সমাসের আজকেই শেষ দিন। যাই হোক, আমি অব্যয়ীভাব সমাস কাকে বলে? দেখো, অব্যয় কথাটা যেখানে রয়েছে তার মানে অব্যয় থাকবে। যে সমাসে অব্যয় হচ্ছে পূর্বপদ হবে আর বাকিটা হচ্ছে পরপদ হবে। কিন্তু অব্যয়ীভাব সমাস আমরা তাকেই বলবো যে সমাসে পূর্বপদের প্রাধান্য থাকবে আর পরপদ পূর্বপদের অর্থের দ্বারা প্রভাবিত হবে। সেই সমাসকেই বলে হচ্ছে অব্যয়ীভাব সমাস। কি বললাম? যে পূর্বে যে অব্যয় পদ থাকবে সেই অব্যয় পদ পরপদকে প্রভাবিত করবে। প্রভাবিত করার ফলে যে সমাস হবে সেই সমাসকেই বলে হচ্ছে অব্যয়ীভাব সমাস। আমি একটু দেখাচ্ছি। দেখো, সীমা বা বিস্তার, ব্যাপ্তি বোঝাতে অব্যয়ীভাব সমাস হতে পারে। আমি একটু মুছে দিচ্ছি এগুলো। দেখো, আপাদ মস্তক, আপাদ মস্তক কথাটা তো শুনেছো তোমরা। আপাদ মস্তক কথাটা শুনেছো তোমরা। আপাদ মস্তক, এই যে আটা হচ্ছে অব্যয় পদ, আর এই যে এইটা হচ্ছে পরপদ। আটা হচ্ছে এখানে অব্যয় পদ। হ্যাঁ, তা আপাদ মস্তক এটা ব্যাপ্তি বোঝাচ্ছে। কিরকম? পা থেকে মাথা পর্যন্ত। এটাকে ভাঙলে দাঁড়ায় পদ হইতে, যেহেতু পদ রয়েছে, পা নেই, পদ হইতে লাস্টে একটা পর্যন্ত বসবে। পদ হইতে মস্তক পর্যন্ত, মস্তক পর্যন্ত। এটাকে কি বলবে? দেখো, পদ হইতে মস্তক পর্যন্ত একটা ব্যাপ্তি বোঝাচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, একটা হাইট বোঝাচ্ছে, একটা ব্যাপ্তি বোঝাচ্ছে। বা ধরো আদ্যন্ত, আদয় জফলা দন্তের নয় তয় আদ্যন্ত। এখানেও সেই হচ্ছে তোমার অব্যয়। আদ্যন্ত, এটাকে ভাঙলে হবে হচ্ছে আদি হইতে অন্ত। পাশে কি লিখবে? সমান সমান চিহ্ন দিয়ে বা অ্যারো চিহ্ন দিয়ে লিখবে
যে অব্যয়ীভাব সমাস, এটাও তাই, পাশে অ্যারো চিহ্ন দিয়ে লিখবে অব্যয়ীভাব সমাস। কিংবা ধরো আকণ্ঠ, একটা বিস্তার বোঝাচ্ছে, একটা ব্যাপ্তি বোঝাচ্ছে, কিন্তু আকণ্ঠ, এখানেও তাই, আটা হচ্ছে অব্যয় পদ, কণ্ঠ হচ্ছে বিশেষ্য পদ। সেটা যাই হোক, এই যে পরপদের অর্থটা কিন্তু সমস্তটাই নির্ধারণ করছে অব্যয় পদ। মানে কি, পদ হইতে মস্তক পর্যন্ত, এখানে মস্তকও ব্যাপার না, পদও ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ব্যাপ্তি, অর্থাৎ আমরা হাইটটা। এখানে আদি হইতে অন্ত, অন্তও ব্যাপার না, আদিও ব্যাপার না, এটা একটা টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, একটা ব্যক্তি, সময়ের ব্যক্তি বোঝাচ্ছে। এই যে আকণ্ঠ ভাঙলে দাঁড়াবে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত। অ্যারো দিয়ে কি লিখবে? অ্যারো দিয়ে লিখবে অব্যয়ীভাব সমাস। অ্যারো দিয়ে কি লিখবে? অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, কিংবা ধরো এইগুলো হচ্ছে তোমার ব্যাপ্তি বোঝাচ্ছে আর কি। যেমন শৈশব, শৈশব, দেখো রয়েছে, অব্যয়পদ রয়েছে, শৈশব পর্যন্ত, অব্যয়ীভাব সমাস। তারপরে হচ্ছে সমুদ্র হিমাচল, সমুদ্র হইতে হিমাচল পর্যন্ত, সমুদ্র হিমাচল, দেখো সমুদ্র থেকে হিমাচল একটা কিন্তু দূরত্ব বোঝাচ্ছে, এটাও ব্যাপ্তি। আমি বললাম যে ব্যাপ্তি অর্থে অব্যয়ীভাব সমাস হবে, ব্যাপ্তি অর্থে অব্যয়ী। ধরো অভাব অর্থেও কিন্তু অব্যয়ীভাব সমাস হয়। যেমন ধরো এই যে অভাব অর্থে অভাব, যেমন ধরো ভাতে, হাবাতেও তাই, এখানে অভাব বোঝাচ্ছে। কিসের অভাব? এই যে হাটা হচ্ছে অব্যয় পদ, এই হাটা হচ্ছে অব্যয় পদ। এখানে কিন্তু ভাতকেও বোঝাচ্ছে না, কারণ ভাত হচ্ছে পরপদ, ভাতের যে অর্থটা সেটাও বোঝাচ্ছে না। সেটা কিসের দ্বারা প্রভাবিত হচ্ছে? এই যে পূর্বপদে যে অব্যয় রয়েছে, সেই অব্যয়ের দ্বারা প্রভাবিত হচ্ছে, ভাতের কথা কিন্তু বলা হচ্ছে না। দেখো কি বলা হচ্ছে, হাবাতে, অভাব বোঝাচ্ছে, ভাতের অভাব। হাবাতে হচ্ছে ভাতের অভাব, ভাতের অভাব। অ্যারো দিয়ে কি লিখবে? অ্যারো দিয়ে লিখবে যে অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, তারপরে ধরো, অব্যয় পর্যন্ত। তারপরে ধরো দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ
দুর্ভিক্ষ, এখানে দূর হচ্ছে উপসর্গ, তাহলে কি হবে? অভাব বোঝাচ্ছে এখানে। কিসের অভাব? না ভিক্ষার অভাব। ভিক্ষার 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 অভাব, ভিক্ষার অভাব। এখানেও তাই লিখবে যে অব্যয়ীভাব সমাস। তারপরে ধরো বললো যে বললো যে গড় মিল, মিলের অভাব। বলল অঙ্কটা গড় মিল হয়ে গেছে, মিলের অভাব। গড়টা হচ্ছে অব্যয়ীভাব, এই অব্যয়, অব্যয়। গড়টা হচ্ছে অব্যয়, অব্যয় আমি আলাদাভাবে তোমাদের শেখাবো। তারপরে হচ্ছে অব্যবস্থা, ব্যবস্থার অভাব। তাহলে কি দাঁড়ালো? দুটো জিনিস পড়া অব্যয়। একটা হচ্ছে ব্যাপ্তি বোঝালে সেটা অব্যয়ীভাব সমাস হবে, আর একটা হচ্ছে অভাব বোঝালে সেটা অব্যয়ীভাব সমাস হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যদি সামীপ্য বোঝায়, সমীপে, কাছে, নিকটে, যেমন উপকূল, উপকূল, কুলের সমীপে। কি লিখবে? প্যাটার্নটা হবে, লেখার প্যাটার্নটা হবে কুলের সমীপে, অব্যয়ীভাব সমাস। যেমন ধরো উপনগরী, নগরীর সমীপে। নগরী আর উপনগরী কিন্তু এক নয়। উপনগরী, নগরীর সমীপে, নগরীর নিকটে। অর্থাৎ দেখো তাহলে সামীপ্য অর্থে হচ্ছে তোমার অব্যয়ীভাব সমাস হচ্ছে, এবং পূর্বপদে অব্যয় থাকছে, পরপদকে প্রভাবিত করছে। তারপরে সাদৃশ্য অর্থে, যেমন ধরো উপগ্রহ, উপগ্রহ, গ্রহের সদৃশ্য। এখানে আবার সাদৃশ্য অর্থেও কিন্তু মিল, মিল আর কি, সাদৃশ্য মানে মিল। গ্রহের সদৃশ্য কি লিখবে? উপগ্রহ। এবং এবং উপগ্রহকে ভাঙলে গ্রহের সদৃশ্য। কি সমাস লিখবে? অব্যয়ীভাব সমাস। আচ্ছা, তারপরে ধরো উপদেবতা, উপদেবতা বা প্রতিধ্বনি, ধ্বনির সদৃশ্য, ধ্বনির সদৃশ্য। প্রতিধ্বনি হচ্ছে ধ্বনির সদৃশ্য। তোমার ধ্বনিটাকেই যখন ইকো হয়, যখন প্রতিধ্বনিতে পরিণত হয়, তোমার গলাই পাওয়া যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? যে ধ্বনির সদৃশ্য, প্রতিধ্বনি। এইগুলো হচ্ছে তোমার সাদৃশ্য অর্থে বোঝাচ্ছে। আবার অনতিক্রম মানে যাকে অতিক্রম করা যায় না, যাকে অতিক্রম করা যায় না। যেমন সাধ্যকে কিন্তু অতিক্রম করা যায় না, যেমন যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করিয়া। এটা হচ্ছে, এটাও কিন্তু অব্যয়ীভাব সমাস। কি বললাম? যথা, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করিয়া। যথাশক্তি, শক্তিকে অতিক্রম না করিয়া। শক্তিকে অতিক্রম করা সম্ভব নয়। এখানে যথাও মানেটা হচ্ছে না, আসছে না, শক্তির মানেটাও আসছে না। এটা সম্ভব নয়, যে শক্তিকে অতিক্রম করা সম্ভব নয়, এই মানেটা আসছে। শক্তিকে অতিক্রম না করিয়া, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম করিয়া। তারপরে হচ্ছে যথারীতি, রীতিকে অতিক্রম না করিয়া। তারপরে হচ্ছে যথার্থ, অর্থকে অতিক্রম না করে। অর্থকে কি অতিক্রম করবে কি করে? তাহলে এই যে
অতিক্রম বোঝালে সেটাও হচ্ছে অব্যয়ীভাব সমাস। এরপর হচ্ছে বৈপরীত্য বোঝালেও কিন্তু বিপরীত। বৈপরীত্য মানে বিপরীত। যেমন প্রতিকূল, অনুকূল, মানে কুলের বিপরীত। অনুকূলটা হচ্ছে বিপরীত শব্দ, প্রতিকূল হচ্ছে কুলের বিপরীত। তারপরে প্রতিশোধ, শোধের বিপরীত প্রতিশোধ। একজন এটা অ্যাকশান করেছে, তার বিপরীত আর একটা অ্যাকশান হয়ে গেল, অর্থাৎ রিয়াকশান হয়ে গেল। অর্থাৎ যেমন দান, যেমন ধরো প্রতিদান, দানের বিপরীত। তোমাকে কেউ কিছু দান করেছে, তার প্রতিদান হিসেবে তুমি কিছু দিলে তাকে, এইটাই তো প্রতিদান। এখানে দান প্রতিদান ব্যাপারটা অব্যয়ের উপর নির্ভর করে আসছে। প্রতিদান দানের বিপরীত। তারপরে ধরো প্রতিফল, ফলের বিপরীত, ফলের বিপরীত প্রতিফল। তা এই যে ব্যাপ্তি বোঝালে অব্যয়ীভাব সমাস, তারপরে তোমার সামীপ্য বোঝালে অব্যয়ীভাব সমাস, অভাব বোঝালে অব্যয়ীভাব সমাস, সাদৃশ্য বোঝালে অব্যয়ীভাব সমাস, অনতিক্রম বোঝালে অব্যয়ীভাব সমাস, যেমন যথাসাধ্য, যথার্থ ইত্যাদি। আর বৈপরীত্য বোঝালেও অব্যয়ীভাব সমাস, এবং আরও কয়েকটা নিয়ম আছে। আমি এবার চলে যাচ্ছি হচ্ছে এই অব্যয়ীভাব সমাস। যদি তোমরা বুঝে না থাকো আমাকে জানাবে, আমি আবার তোমাদের সঙ্গে অনেকবার আলোচনা করতে আমি রাজি। তোমরা শুধু আমাকে জানাবে তোমাদের বুঝতে কতটা সুবিধা অসুবিধা হচ্ছে, এগুলো জানালে আমি এ করতে পারবো। এইবার আমি চলে যাচ্ছি নিত্য সমাসে। নিত্য সমাস, নিত্য সমাসের মজাটা হলো যে নিত্য সমাসে ব্যাস বাক্য থাকে না। যে সমাসে ব্যাস বাক্য থাকে না সেই সমাসকে বলা হয় নিত্য সমাস। নিত্য সমাস কাকে বলে? যে সমাসে ব্যাস বাক্য থাকে না সেই সমাসকে বলা হয় নিত্য সমাস। এর কোনো ব্যাস বাক্য হয় না। যেমন ধরো যুগান্তর, অন্য যুগ, অন্যটা কিন্তু ব্যাস বাক্য নয়, অন্য যুগ। কালান্তর, অন্য কাল। দেশান্তর, অন্য দেশ, ভাঙলে পড়ে অন্য দেশ। মতান্তর, অন্য মত। তারপরে নামমাত্র, এ ব্যাস বাক্য হয় না, কেবল নাম। ধরো বললো যে 1 পয়সা, 1 পয়সা হয় না। 1 পয়সা হচ্ছে কেবলমাত্র 1 পয়সা। কেবলমাত্র দিয়ে কেবল 1 পয়সা বললেও হবে, অব্যয়ীভাব। এগুলো নিত্য সমাস। তারপরে লোকান্তর, লোকান্তর হচ্ছে অন্য লোক। তাই এই যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকেই বলে হচ্ছে, সেই সমাসকে বলে হচ্ছে নিত্য সমাস। যেমন দেশান্তর, অন্য দেশ। যুগান্তর, অন্য যুগ। কালান্তর, অন্য কাল। দেশান্তর, অন্য দেশ। 1 পয়সা, কেবল 1 পয়সা, কেবল দিয়ে হতে পারে। তারপরে কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্পই হবে। কৃষ্ণ সর্প এমন লাগাবে, কৃষ্ণ সর্প এমন। এইগুলো হচ্ছে নিত্য সমাস। যার ব্যাস বাক্য হয় না সেই সমাসকেই বলা হচ্ছে নিত্য সমাস। আমরা শুধু আজকের নয়, সমাস
সমাসের আলোচনা আজকেই শেষ হয়ে গেল। এর পরের দিন আমরা কারক বিভক্তি চ্যাপ্টারটা শুরু করব এরপরের রবিবার। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।